মন মেজাজ ভালো নেই। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। একশেষ বিরক্তি আর রাগ নিয়ে দরজা খুলে দেখি রোজাকে দেখে রাগ আরো বেশি হতে লাগলো। ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু না, সেরকম কিছু করলাম না। একরাশ রাগ নিয়ে আর বিরক্তি নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা তোর? এরকম বিরক্ত করছিস কেন? তোমাকে সবাই নাস্তা করতে ডাকতেছে। যা তো, বিরক্ত করিস না, আমি ঘুমাবো। না চলো, সবার সাথে নাস্তা করব। যাবো না বললাম তো তোকে। না, তোমাকে যেতেই হবে। নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলাম না, তাই ঠাস করে একটা চড় মারলাম। চরের তাল সামলাতে না পেরে সে মাটিতে পড়ে গেল। চরের শব্দে সবাই দৌড়ে আসলো আর রোজা দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আব্বু এসে রোজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আসলে আঙ্কেল, আমি মুন্নাকে ডাকতে এসেছিলাম, কিন্তু মুন্না আমাকে কিছু না বলে মারতে থাকে। এই দেখেন আঙ্কেল, আমার গালে চরের দাগ আছে। আসলেই রোজার সুন্দর গালে চরের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। 5 আঙ্গুলের দাগ বসে আছে। আব্বু কিছু না বলে রাগ করে চলে যেতে নিলে আমি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, সাথে তানহাকে নিয়েও। অনেক জায়গায় ঘুরলাম, সর্বশেষে একটা নির্জন নদীর পাড়ে গিয়ে বসলাম। কোথা থেকে যেন সুন্দর এক ফুলের ঘ্রাণ বেরিয়ে আসলো, অসম্ভব সুন্দর ঘ্রাণ। এমন সময় তানহা বলল, আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে? কেমন লাগবে? তোমার অনুভূতিটা কেমন? কেমন হবে? কোন রকম। কেন অন্যরকম? কেন অনুভূতি হচ্ছে না? না, অন্যরকম আবার কি অনুভূতি হবে? তারপর তানহার সাথে অনেক দুষ্টুমি করলাম। আজকে সারা দিন ঘুরলাম। দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম। ডিনার করে আবার লং ড্রাইভে বের হলাম। রাত 9টা পর্যন্ত ঘুরলাম। তারপর ডিনার করে বাড়ির দিকে রওনা দিলাম। তানহাকে তার ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমার দিকে সবাই তাকালো। ভাই আম্মু কিছু বলতে চেয়েছিল, বাট আমি কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। এসে রুমে বসেছিলাম। যেহেতু কোনো কাজ নেই, তাই ল্যাপটপে বসে বসে একটা নাটক দেখতে লাগলাম। নাটকের মাঝখানে হঠাৎ রুমে কার উপস্থিতি টের পাওয়ায় মাথা উপরে তুলে দেখি রোজা। তাকে দেখে আবার একটা মাথায় চড়ে বসলো। তাই তাকে কিছু না বলে নাটক দেখে মন দিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমার পাশে এসে বসে আমার মাথায় হাত দিয়ে চলে বেলি কাটতে লাগলো। তা দেখে রাগ একদম চরম লেভেলে পৌঁছে গেল। তাই টিকতে না পেরে ঠাটিয়ে 2টা চড় লাগিয়ে দিলাম। তা দিয়ে তানহা একটা মোটা রড এনে নিজের গায়ে কয়েকটা বাড়ি মারা শুরু করলো। আর তার সুন্দর গায়ে চামড়ায় রডের বাড়ির দাগ স্পষ্ট পড়ে আছে। গায়ে কয়েকটা বাড়ি মারার পর সে নিজের মাথায় আঘাত করা শুরু করলো। আমি শুধু তাকিয়ে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। মাথায় আঘাত করার এক পর্যায়ে তার মাথা ফেটে রক্ত পড়া শুরু করলো। আমি ততক্ষণে ল্যাপটপ না বন্ধ করে একপাশে রেখে দাঁড়িয়ে পড়লাম। এরপর তানহা জোরে চিৎকার করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সবাই সে হাজির হলো। সবাই তানহাকে এই অবস্থায় আমার রুমে দেখে রাগে অন্ধ হয়ে আমাকে কিছু না বলে তানহাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমার মাথা ব্যথা করতেছিল, ভালো লাগতেছে না, তাই ভাবলাম মুন্নার কাছে গিয়ে কতক্ষণ গল্প করব। মুন্নার রুমের সামনে আসতেই অতীত আমার সাথে যা করেছিল তার কথা মনে পড়ে গেল। মনে পড়তেই তার রুমের দরজার সামনে থেকে ফিরে যাব, এমন সময় ও আমাকে ডাক দিল। আমি তার কাছে যেতেই সে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে আমাকে রডটা দিয়ে মারতে থাকে। আব্বু কিছু না বলে রাগি চোখে আমার দিকে তাকালো। আব্বুকে বললাম, আব্বু আমার কথাটা শোনো, আমার কাছে প্রমাণ আছে আমি কিছু করিনি। কিন্তু আব্বু আমার কোনো কথা না শুনে যা করলো তাতে আমি অনেকটা অবাক হলাম, প্লাস কান্না চলে আসলো। আব্বু যা করলো তাকে কেউ বাধা দিল না। আব্বু যেমন কিছু করবে কখনো আশা করিনি, কারণ আব্বু সে মোটা রডটা নিয়ে আমাকে ইচ্ছে মতো মারছে। আর কেউ আব্বুকে বাধাও দিচ্ছে না, বরং আরো সবাই আব্বুকে শাসাচ্ছে যেন আমাকে আরো জোরে জোরে মারতে থাকে। তা দেখে আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমি কি আসলে পরিবারের এত বোঝা হয়ে গেলাম যে কেউ আমার কথা শুনছেও না? আমি তো বলেছিলাম আমার কাছে প্রমাণ আছে, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। আব্বু তার মতো করে মারছে, কোনো দিকে তাকাচ্ছে না। মারের আঘাতেছে কথার আঘাতগুলো সোজা কলেজায় গিয়ে লাগলো। মারতে মারতে এক পর্যায়ে আমার মাথায় আঘাত করতে শুরু করলো। অতিরিক্ত আঘাতের কারণে মাথা থেকে রক্ত পড়া শুরু করলো, কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপে নেই। সবাই ভ্রুক্ষেপহীন হয়ে গেল। আরো অনেক কয়েকটাই বাড়ি মারতে মাটিতে লুটিয়ে পড়লাম। আমাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সবাই চলে গেল। আর রোজা একটা পৈশাচিক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো দিকে তাকাতে পারলাম না। আজ আমি মরে গেলেও কোনো আফসোস থাকবে না আমার, কারণ এত কষ্টের মাঝে তিলে তিলে মরাছে। রডের আঘাতে একবারে মরে যাওয়াই ভালো। অনেক আগেই মরে গেছি, শুধু দেহে প্রাণটা রয়ে গেছে। আজ হয়তো সেটাও চলে যাবে। আর কিছু ভাবতে পারছি না, চোখটা বন্ধ হয়ে আসছে। আচ্ছা, আমি কি আবার চোখ খুলবো
নাকি পৃথিবীর মায়ের ত্যাগ করে এই দুনিয়ার ওই আকাশে পাড়ি জমাবো। শেষ একটা ইচ্ছে ছিল শুধু তানহাকে দেখার। আফসোস, সে ইচ্ছেটা হয়তো আর পূরণ হবে না। শুধু তানহাকে একটিবার বলতাম, তোমাকে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। হয়তো আর বলা হবে না, কিন্তু পরে তো দুনিয়ার মায় ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাব। আচ্ছা, রোজ আবারও কেন আমার সাথে এমন করলো? আমি তো তার সাথে কোনো অন্যায় করিনি। আর বাবা মা কেন এমন করলো? আমি তো তাদের ছেলে। তাহলে কেন আমাকে বিশ্বাস না করে ওই মেয়েটাকে বিশ্বাস করে? আমার থেকে কি ওই মেয়েটা ওদের কাছে বড় হয়ে গেল? আর কিছুই ভাবতে পারছি না। না, অনেক কষ্ট হচ্ছে। এমন সময় জানালার পাশে থেকে ফোনটা বেজে উঠলো। জানালার পাশে ফোন রাখার উদ্দেশ্য হচ্ছে এতক্ষণ আমার সাথে যা ঘটেছে সবকিছু সেখান থেকে ভিডিও হয়েছে। আমি ভিডিও ক্যামেরা চালু করে ফোনটা জানালার পাশে রেখে দিয়েছিলাম। কষ্ট হচ্ছে, তাও কেমন যেন মন বলছে ফোনটা রিসিভ করার জন্য। ফোনটা রিসিভ করলে যেন মরেও শান্তি পাবো। অনেক কষ্ট করে উঠলাম। এরই মাঝে ফোনটা আরো কয়েকবার বাজলো। দেখি তানহা ভিডিও কল দিল। এত কষ্টের মাঝেও মুখে যে এক চিলতে হাসি রেখা ফুটে উঠেছে তা বুঝতে আমার অসুবিধা হয়নি। মনের অজান্তে হেসে ফেললাম। তারপর ফোনটা রিসিভ করতে তানহা বলা শুরু করলো, ওই, তোমার ফোন ধরতে এত সময় লাগে কেন? রাগ করে অন্যদিকে তাকিয়ে বলল। যে না আমার দিকে তাকালো, নিমিষে তার রাগী চেহারা মলিন হয়ে গেল। আর চোখের কোণে যে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসলো সেটা আমার চোখ এড়ালো না। সে মুহূর্তের মধ্যে কান্না করে দিল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কি হলো? কথা বলো। আমার কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। খুব বলতে ইচ্ছে করছে, ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস খারাপ সময় আমার নিজের মুখটা আমার সাথে বেইমানি করা শুরু করলো। আর কিছু বলতে পারলাম না। তার আগে চোখ দুটো বন্ধ হয়ে আসলো। শেষমেশ একবার তানহাকে দেখতে পারলাম। এবার মরেও শান্তি পাবো। চোখ দুটো অবশেষে বন্ধ হয়ে গেল। আর কিছু মনে নেই। হয়তো আর দুনিয়ার মায়া দেখবো না। পাড়ি জমাবো ওই দূর আকাশে। যখন জ্ঞান ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। কে যেন আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তাকে বুঝতে পারলাম তানহা। অনেক শান্তি লাগছে নিজের কাছে। ইস, সময়টা যদি এখানে থেমে যেত। আমি হালকা নড়ে উঠলাম। নড়ার সাথে সাথে তানহা জেগে গেল। ধুর, কেন যে নড়তে গেলাম। তানহা উঠে আমার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। কি হলো? কি দেখছো? আচ্ছা, ওই দিন তোমার সাথে কি হয়েছিল? ওই দিন মানে? তুমি জানো তুমি আজকে 13 দিন যাবৎ অজ্ঞান হয়ে হসপিটালের বেডে শুয়ে আছো। জানো আমার কত কষ্ট হয়েছে? কেন কষ্ট হয়েছে? তা তুমি বুঝবে না। তাই? আচ্ছা, ওই দিন তোমার এই অবস্থা হলো কি করে? তাহলে শোনো। তারপর ওকে সব ঘটনা খুলে বললাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এসব শোনার পর তানহার দিকে তাকিয়ে দেখি সে এক নাগারে কান্না করছে। চোখের জল নাকের জল এক করে ফেলেছে। তা দেখে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেল। তাকে অনেকক্ষণ ধরে সান্ত্বনা দিয়ে তার কান্না থামালাম। তারপর আরো 1 সপ্তাহ হাসপাতালে থেকে নিজের বাড়ি ফিরে গেলাম। অফিসে বসের সাথে কথা হয়েছে, কয়েকদিন পর আবার অফিসে জয়েন দেব। এখন আবার আগের মতো হয়ে গেছে। বাড়িতে বেশি থাকি না। থাকলে অন্ধকার রুমের ভেতর নিজেকে বন্দি করে রাখি। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে রোজারা আমাদের বাড়িতে এখনো আছে। আব্বু তাদের যেতে দেয় না। কেন দেয় না সেটা বুঝি না। আগের তুলনায় সিগারেট খাওয়া আরো বাড়িয়ে দিলাম। নিকোটিনের বিষাক্ত ধোঁয়া আপন করে নিলাম। এখন আপন বলতে 2টা জিনিসই, একটা নিকোটিনের ধোঁয়া, আরেকটা হচ্ছে তানহা, যার জন্য পুরো দুনিয়া দিতে পারবো। মেয়েটা আসলে অনেক ভালো। মনের কষ্টটা বুঝতে পারে। আমার কষ্টে সেও কষ্ট পায়, আবার আমার খুশিতে সেও খুশি। আমি আমার লাইফে তো এমন একটা লাইফ পার্টনারই চেয়েছিলাম। আল্লাহর রহমতে পেয়েও গেলাম। দেখতে দেখতে প্রায় 1টা বছর চলে গেল। রোজার আমাদের বাড়ি থেকে চলে গেছে আজ প্রায় 8 মাস হয়ে গেল। এখন আমার সবই আছে, নেই শুধু পরিবার। পরিবারের ভালোবাসাটা মা বাবা ভাই থেকেও না থাকার মতোই। ওদেরকে আমি এখন অনেক মিস করি। এই 1 বছরে আমাদের অফিস বাংলাদেশের টপ 10-এর ভিতরে 8 নম্বরে রয়েছে। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নেই। 2টা গাড়ি আর 7টা ফ্ল্যাটও আছে। এগুলো ভাড়া দিয়ে দিলাম। কোনো কিছুর কমতি নেই, শুধু কমতি মা বাবা আর ভাইয়ের। সবই আছে, শুধু সুখ নামক শব্দটা আমার জীবনে নেই। এখন আর আগের মতো কাউকে নিয়ে ভাবি না, আগের মতো কষ্টও পাই না। ভাগ্যে যা আছে তা মেনে নিতে হবে। ভাগ্যের বাইরে আর কিছু হবে না। এখন আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আগের মতো আর সিগারেট খাই না। আগের মতো বলে ভুল হবে। লাস্ট কবে সিগারেট খেয়েছি তা আমার নিজেরও মনে নেই। তা না এসব পছন্দ করে না। আজ অনেকদিন পর রোজারা বাড়িতে এসেছে। তখন আমি বাড়িতে ছিলাম না। রাতে যখন বাড়িতে ফিরলাম তখন রোজাকে খাওয়ার টেবিলে দেখে খুব একটা অবাক হলাম না। যখন সে আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয় তখন বুঝতে পারলাম আমার জীবনে আবারও কালো হতে আসতে চলেছে। ভেবেছিলাম এবার একটু সুখের সাথে থাকবো,
কিন্তু সুখ নামক